গল্পের দুনিয়া চ্যানেলে আজ আপনারা শুনছেন রবীন্দ্র কুমার রায়ের কি। লোকে বলতো 28 নম্বর হরিবোস স্ট্রিটে যারা বাস করে তাদের সবাই মানুষ নয়। আমি কিন্তু মানুষ, এবং মেস বাড়িতে আর যাদের সঙ্গে বাস করছি তারাও আমারই মতন মানুষ। এর ওর তার কাছে জিজ্ঞাসা করে সন্দেহজনক বেশি কিছু জানতে পারিনি। রাতে মাঝে মাঝে নাকি কোনো ঘরের দরজা অকারণে খুলে যায়, সিঁড়ির ওপরে কাদের পায়ের শব্দ হয়, অন্ধকারে যারা যেন ফিস ফিস করে কথা কয়। এসব যে ভূতুড়ে কীর্তি, দেশের অন্যান্য লোকেরাও জোর করে তা বলতে পারলে না। বাজে ভ্রম হতেও পারে, কারণ তোর চোখে কিছু দেখে। সেই দিনটা ছিল মেঘলা, পূর্ণিমাতে চাঁদ পেয়েছিল ছুটি। বৃষ্টি জল বারবার আকাশে অন্ধকারকে ধুয়ে দিচ্ছিল, কিন্তু মুছে দিতে পারছিল না। খাওয়া দাওয়ার পর বসে বসে ভূতের গল্পই হচ্ছিল। কাহিনীটা রোমাঞ্চকর হলেও নাকি সত্য, কিন্তু গল্প যিনি বলছিলেন, গল্পের ভূতটাকে যিনি স্বচক্ষে দেখেন, সচরাচর যা হয় থেকে সত্য ভূতের গল্পই শোনা যায়, কিন্তু সত্য ভূতের চোখে কেউ দেখে না। ভূত সত্যি হোক বা মিথ্যেই হোক, কিন্তু ভূতের গল্প শোনালে আমার মনটা কেমন ভারী হয়ে ওঠে। আমি ভূত মানি না, ভূত কখনো দেখি, দেখবার আশাও রাখি। তবু সেদিন রাতে ঘরের আলো নিভিয়ে বিছানায় গিয়ে আশ্রয় হলো, তখন বুকের কাজটা কেমন ছিল। মনে হলো ঘরের থমথমে অন্ধকারটা যেন কেমন একটা অস্বাভাবিক হয়ে গেল, ছমছমে হয়ে আছে। খাটের উপরে অনেকক্ষণ ধরে একপাশ ওপাশ করলো, তবু চোখে ঘুম নেই। এমন সময় একটা ভয়ানক কাণ্ড হলো। ঠিক যেমন কড়িকার থেকে আমার বুকের ওপরে কি একটা খসে পড়ল। একটা হাত পাওয়ালা জীব দু হাত চেয়ে আমার গলা চেপে ধরলে। কুকুর নয়, বিড়াল নয়, কি এটা? মানুষ। কড়িকার থেকে পড়লো মানুষ, কাপুরুষ নেই, কিন্তু তবু আমি আতঙ্কে আটকে উঠল। দুখানা হাড় আমার গলা টিপে ধরেছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি প্রাণপণে তাকে চেপে ধরলাম আর আমার গলা ছেড়ে দিলে বলে, কিন্তু ভীষণ বিক্রমে আমার সঙ্গে লড়তে লাগে। কখনো আছড়ায়, কখনো কামড়ায়, কখনো আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। অনুভবে বুঝলাম জীবটা একেবারে উলঙ্গ। সবাই জানে আমি খুব বলবান ব্যক্তি, কিন্তু সেই অজানা জীবটাকে কায়দায় আনতে গিয়ে আমার প্রাণ যেন বেরিয়ে যাবার মতো হলো। অনেকক্ষণ ঝোঝা বা ঝুড়ির পর আমি যখন প্রায় কাবু হয়ে পড়েছি, তখন টের পেলুম যে সেও ফোঁস করে বেজায় হাঁপাচ্ছে। তখন উৎসাহিত হয়ে আমি দ্বিগুণ বিক্রমে তার বুকের ওপর দুই হাঁটু দিয়ে চেপে বসলুম। তারপর এক হাতে গলা টিপে ধরে আর এক হাতে বেড সুইচটা টিপে দিল। কিন্তু আলো জ্বালার সঙ্গে সঙ্গে যা দেখলো, শুনলে কেউ বিশ্বাস করবে না। এখনো সে মুহূর্তটার কথা ভাবলেই প্রাণ আমার শিউরে ওঠে। আলো জ্বলে বিছানার ওপরে আমি কিছুই দেখতে পেলাম না, কিছুই নেই। তবে আমি কাকে চেপে ধরে আছি, কে আমার সর্বাঙ্গে আঁচড়ে কামড়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমার দু হাতের ভেতরে এমন ছটফট করছে, এর দেহ স্তব্ধ, মাংসল এবং হৃৎপিণ্ড ধূপ বুক করছে। এর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, অথচ আমার চোখের সামনে কিছুই নেই। কোনো অস্পষ্ট ছায়া বা ধোঁয়াটে রেখা পর্যন্ত নেই। এতক্ষণ পরে মহা ভয়ে আমি চিৎকার করে উঠল। একবার নয়, দুবার নয়, বারবার। এ ব্যাপারের পর চিৎকার না করে থাকা যায় না। পাশের ঘরে থাকতো আমার বন্ধু মহিম, সে তাড়াতাড়ি ছুটে এলো। আমার মুখ নিশ্চয়ই ভয় সাদা হয়ে গিয়েছে, কারণ ঘরে ঢুকেই সে বলল, নবীন, ব্যাপার কি? তুমি ওরকম হয়ে গেছো কেন? মহিমকে আমাকে আক্রমণ করেছে। আমি একে চেপে ধরে আছি, কিন্তু আমি একে দেখতে পাচ্ছি না।
সফর করে কারা ভেসে উঠল। ফিরে দেখি আমার চিৎকারে মেষের সবাই ঘরের ভেতরে ছুটে এসেছে। আমার কথা শুনে তারাই হাসছে, তারা ঠাউরেছে। আমার মাথা হঠাৎ বিগড়ে গেছে। মহিম বললে, নবীন, আজ কি তুমি সিদ্ধি টিদ্ধি করেছে গেছো? আমি শকাতরে বললাম, দোহাই তোমায়, আমার কথা বিশ্বাস করো। দেখছো না আমার গা থেকে রক্ত ঝরছে? দেখছো না এর ধাক্কায় আমার দেহ কেঁপে উঠছে? আচ্ছা, এতেও যদি তোমার বিশ্বাস না হয় তবে তুমি নিজেই এদিকে এসো, এর গায়ে হাত দিয়ে দেখো। মহিম এগিয়ে এলো। তারপর আমার নির্দেশে অনুসারে এক জায়গায় হাত দিয়েই তীব্র চিৎকার করে উঠল, মহিম, একে ছুঁয়েছে। আমি যন্ত্রণা বিকৃত স্বরে বললাম, মহিম, আমি আর একে ধরে রাখতে পারছি না। এর জোর যেন ক্রমেই বেড়ে উঠছে। ঘরের ওই কোণে এক গাছে দড়ি পেয়ে আছে। শিগগির দড়ি গাছা নিয়ে এসো, আমাকে সাহায্য করো। মহিমার আমি দড়ি নিয়ে সেই অদৃশ্য জীবটাকে বাঁধতে লাগলো। সে এক অদ্ভুত দৃশ্য। শূন্যতার চারিদিকে দড়ি জড়ানো। ঘরের ভিতরে যারা ভিড় করে দাঁড়িয়েছিল তারা ভাবলে আমরা কোনো কৌতুক অভিনয় করছি। বাড়িওয়ালা বললে, এ পাগলামি দেখার জন্য কি তোমরা রাত 2টোর সময় আমাদের ঘুম ভাঙালে? আমি রেগে বললাম, পাগলামি? যার খুশি হয় এসে এর গায়ে হাত দিয়ে দেখো না। কিন্তু সে পরীক্ষাটাও কেউ রাজি হলো না। তবু তারা আমাদের কথায় বিশ্বাস করবে। বাড়িওয়ালা বললে, জ্যান্ত জীব কতকে দেখা যায় না, এ কেমন গাঁজা করে? আমি তার মহিম তখন একসঙ্গে দড়ি ধরে সেই অদৃশ্য জীবটাকে টেনে তুললাম। তারপর 2-1 বার তাকে শূন্যে দুলিয়ে দড়ি গাছে ছেড়ে দিলাম। একটা ভারী জিনিস পড়লো যেমন হয়, ধপাস করে একটা শব্দ হলো। বালিশ ও বিছানায় মাঝখানটা নেমে গেল এবং খাটের কাঠ মচমচ করে আর্তনাদ করে উঠল। পর মুহূর্তে ঘরের ভিতরে আর জনপ্রাণী রইল না। বিষম ভয়ে সকলেই হুড়মুড় করে রেগে পালিয়ে গেল। বিছানার ওপরে পড়ে সে ছটফট করছে, আর তার ছটফটের চোটে বিছানার চাদরখানা কুঁচকে লন্ড ভন্ড হয়ে যাচ্ছে। আমি বললে, নবীন, এ দৃশ্য চোখে দেখতেও আমার ভয় হচ্ছে। আমারও, কিন্তু ব্যাপারটা একেবারেই ধারণাতীত, তাও বলতে পারি না। তুমি কি বলছো রে? এর যে ধারণাতীত ব্যাপার আর কি হতে পারে? পৃথিবীতে এমন ব্যাপার আর কখনো ঘটেছে? আচ্ছা, ভালো করে ভেবে দেখো। আমাদের সামনে একটা বস্তু রয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি না। বাতাসকেও আমরা দেখতে পাই না, কিন্তু এ জীবন্ত। এর বুকে হাত দিলে হৃৎপিণ্ড স্পন্দন অনুভব করবে। নবীন, এই প্রেত চক্রের কথা শুনেছ তো? সেখানে এমন সব প্রেতের আবির্ভাব হয়, তাদের দেখা যায় না কিন্তু ছোঁয়া যায়। মহিম, তুমি কি তবে বলতে চাও আমার একটা প্রেতকে গ্রেফতার করেছে? আমি এখন কিছুই বলতে চাই না, তবে ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখে আমি ছাড়বো না। দেখো, বিছানা আর তোলপাড় হচ্ছে না, নিঃশ্বাসের শব্দও হচ্ছে আস্তে আস্তে। বন্দি বোধহয় ঘুমাচ্ছে। সে রাত্রে কিন্তু আর আমাদের ঘুম হলো না। এর পরেও কি কারোর চোখ আর ঘুম আসে? পরদিন সকালবেলায় আমাদের মেস বাড়ির সামনে শহর যেন ভেঙে পড়ল। সকলেরই মুখে একই জিজ্ঞাসা, যাকে আমরা পাকড়াও করেছি সেটা কি? কিন্তু যা কিছু প্রশ্ন হচ্ছে সবই ঘরের বাইরে থেকে। ঘরের ভিতরে ভরসা করে কেউ পা বাড়াচ্ছে না। তার আকার কিরকমটা সেটা জানবার জন্য মন ব্যস্ত হয়ে উঠল। সাবধান, পা পৌঁছে কামড়ে দেয়। তার গায়ে হাত বুলিয়ে যা বুঝেছি, মানুষের মতো, নাক চোখ মুখ, মাথায় চুল নেই, হাত আর পাও মানুষের মতো, লম্বায় 13-14 বছরের বয়সে বালকের মতো। পরের দিন সন্ধ্যায় আগেই মেসের সমস্ত ভাড়াটে তল্পা গুটিয়ে সরে পড়ল। বাড়িওয়ালা এসে বলল,
ও আপনাদেরকে বাড়িতে আমি রাখবো না। তোমরা যদি রাখতে চাও তো আমি তোমাদের নামে নালিশ করব। আমি বললাম, ইচ্ছে করলেই তুমি একে বিদায় করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাকে বিদায় করতে রাজি আছে টাকার লোভ দেখি এমন লোক খুঁজে পাওয়া গেল না। সেইখানে বন্দি হয়ে সে সেদিনের পর দিন ধড়ফড় করতে লাগলো। সপ্তাহখানেক পর মহিম একদিন হঠাৎ বললে, আমাদের বন্দির চেহারা কিরকম তো জানবার এক উপায় আমরা আবিষ্কার করেছি। কি উপায়? ওর দেহ যখন স্পর্শ করা যায় না তখন প্যারিস প্লাস্টার দিয়ে অনায়াসেই ওর ছাঁচ তোলা তো চলবে। ঠিক বলেছ, কিন্তু সে সময় ও যদি ছটফট করে তাহলে তো ছাঁচ উঠবে না। নবীন, তুমি তো ডাক্তারি শিখেছ, ওকে ক্লোরোফর্ম দিয়ে তুমি তো খুবই সহজেই অজ্ঞান করে ফেলতে পারো, তাহলে ছাঁচ তোলার আর কিছুই বাধা হবে না। মহিমের বুদ্ধি খুব সাফ, তারই কথা মতো কাজ করা গেল। ছেঁচাও উঠল না। সে কি বিদঘুটে চেহারা, মানুষের মতো গরম বটে, কিন্তু কি ভয়ানক মূর্তি। চোখ দুটো গোল ভাটার মতো, নাকটা ছুচলো ও বাঁকা, ঠোঁট পুরু পুরু ও উল্টানো দাঁতগুলো বড় বড় হিংস্র জানোয়ারের মতো, ঠিক যেন পিশাচের মুখ, যেন মানুষের রক্ত মাংস খাওয়াই তার অভ্যেস। এখন এই ভয়াবহ জীবকে নিয়ে কি করা যায়? একে বাড়ির ভিতরে রাখাও চলবে না, ছেড়ে দেওয়াও অসম্ভব। ছাড়া পেলে এ পৃথিবীর কত মানুষের ঘাড় মটকাবে তা বলতে পারে না। তবে কি করব আমরা? একে হত্যা করে সকল আপদ চুকিয়ে দেব? না, তাও সম্ভব নয়। এর গড়ন যে মানুষের মতো, প্রতিদিনই এইসব কথা আমাদের মনে হয়। সেই অদ্ভুত অদৃশ্য জীবের খাদ্য যে কি তাও বোঝা গেল না। সকল রকম খাবারই তার সামনে রেখে দিই, কিন্তু সে কিছুই ছোঁয় না। 15 দিন কেটে গেল, তবু অনাহারে সে মরল না। তখনও ছাড়ন পাবার জন্য সে গোড়াগড়ি দিয়ে ছটফট করে সারা বিছানা তোলপাড় করে তুলেছে, কিন্তু তারপরে ধীরে ধীরে তার ছটফটানি কমে গেল। 20 দিন পরে দেখা গেল তার হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়ে গেছে। হাত দিয়ে বুঝলাম তার দেহ কঠিন, আড়ষ্ট ও ঠান্ডা। সে মরেছে, কিন্তু কি সে? একি সেই অদৃশ্য জগতের কেউ? সে জগতের বাসিন্দারা মানুষকে রাস্তায় এসে ভয় দেখায় এবং আমরা যাদের প্রেত বলি মনে করি। শেষ হলো আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের হয় সমগ্র থেকে। কি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। Anger in the eyes, alone at home with no supplies. I froze all my old dreams. Let's give